বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজব না ছড়ানোর আহ্বান। উদ্বেগ উৎকণ্ঠায় দলের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে অনুমোদন। এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নতুন ভোটারদের আস্থা অর্জন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ, বলছে ইউরোপীয় ইউনিয়ন। জাতীয় ও গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতিতে সন্তোষ। আন্দোলনে শিক্ষকরা মন্ত্রণালয়ের নির্দেশের পরও বেশিরভাগ সরকারি স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা, দুশ্চিন্তায় অভিভাবকেরা। ভারী বৃষ্টি আর ভূমিধসের কবলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়া থেকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় নিহতের সংখ্যা অন্তত 1200। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার। এছাড়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আজ আরও বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বলেও জানিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মী তো বটেই, দেশবাসীর এখন একটাই প্রশ্ন, কেমন আছেন বেগম খালেদা জিয়া? তার সবশেষ শারীরিক অবস্থার খবর জানতে যেমন গণমাধ্যমে চোখ রাখছেন, তেমনি নানাভাবে খোঁজ নিচ্ছেন। আর নেতাকর্মীরা দলের বাধা উপেক্ষা করেই ভিড় জমাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। দলের শীর্ষ পর্যায়ের নেতারাও বিচ্ছিন্নভাবে হাসপাতালে যাচ্ছেন, খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। কাছে গিয়ে দেখার সুযোগ না থাকলেও চিকিৎসক বা অন্য কোনো মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা। কেমন আছেন খালেদা জিয়া? কারণ নানা মাধ্যমে তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠা বেড়েই চলেছে। 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে পরিস্থিতি খুব একটা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে না। এরই মধ্যে চিকিৎসা সেবায় যুক্ত হয়েছেন চীনের 5 বিশেষজ্ঞ। মাঝে একদিন খালেদা জিয়া একটু কথা বলেছেন বলেও জানান চিকিৎসক। চিকিৎসক দলের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ ব্রিফ করে জানান, খালেদা জিয়া চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেইন করছেন। কোনো গুজবে কান না দিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আশা করেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালের 4র্থ তলার একটি কেবিনে রয়েছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য, চীন ও সিঙ্গাপুর থেকে আরও কয়েকজন চিকিৎসকের আসার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেওয়া হয়েছে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি এবং প্রেরণার উৎস। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এই কথা বলেছেন। তারেক রহমান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা এবং শুভকামনা জানানো হচ্ছে, এজন্য জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক এবং বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু তাদের আবেগ এবং অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই বিএনপি পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা এবং সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা
তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনো ট্রাভেল পাস চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চাওয়া মাত্রই ইস্যু করা হবে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেছেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। থ্যাংক ইউ। উর্মি, আপনার হাতে কি তথ্য আছে? এখনো যেহেতু চাওয়া হয়নি ট্রাভেল পাস এবং চাওয়া মাত্রই ইস্যু করা হবে, পররাষ্ট্র উপদেষ্টা তেমনটি জানিয়েছেন। আরো বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আপনি তো শুনছিলেন রিদওয়ানা যে পররাষ্ট্র উপদেষ্টা ঠিক এটুকুই কথা আসলে বলেছেন, খুব বেশি লম্বা কথা তিনি বলেননি। তিনি জানাচ্ছিলেন যে আসলে ট্রাভেল পাস চাওয়া মাত্রই সেটি দেওয়া হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়টি আসলে শুধু যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা নয়, ওখানে আমাদের যে হাইকমিশন আছে লন্ডনে, সেখান থেকেও একই তথ্য কিন্তু আসছে যে ট্রাভেল পাস চাওয়া মাত্রই ট্রাভেল পাস ইস্যু করা হবে, কিন্তু ট্রাভেল পাসটা চাইতে হবে। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে একটু আগে খবরে জানাচ্ছিলেন যে তিনি এর আগে যেমনটি নিরাপত্তা সংক্রান্ত একটা ইস্যুর কথা বলেছিলেন, আজকে তিনি যে আবার একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে দেশবাসীর কাছে দোয়া চান, কারণ সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির কর্মী সমর্থকরা এবং অন্যান্য মানুষও যেভাবে দোয়া করছেন খালেদা জিয়ার জন্য, তিনি সে বিষয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। আর তাকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর যে বিষয়টি, সেটি সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনলেন। পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এই আবেদনটি করতে হবে পরিবারের লোকজনদের, এবং এই সিদ্ধান্ত আসলে তারা পরিবার বা দল থেকে নেওয়া হলে তারপরে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটিকে ফেসিলিটেট করতে পারে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো আবেদন বা সেরকম কোনো ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু দল বা পার্টি থেকে, দল বা পরিবার থেকে এখনো আসেনি। এখন পর্যন্ত আসলে এটুকুই ছিল তথ্য। আমরা চেষ্টা করব আরও একবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে যদি আরও কোনো আপডেট থাকে সেটি জানাতে। রিদওয়ানা, নিশ্চয়ই পরবর্তীতে আমরাও যোগাযোগ করব। ধন্যবাদ উর্মি আপনাকে। নতুন ভোটারদের আস্থা অর্জন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছে ইউরোপীয় ইউনিয়ন। একটি বড় নির্বাচন পর্যবেক্ষক দল প্রস্তুত করছে তারা। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ইইউ এর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মাইকেল মিলার। I was impressed by the level of advanced preparation of the Election Commission. নতুন ভোটারদের আস্থা অর্জন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনও ইতিবাচক। আমাদের একটি বড় দলকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। And our support for elections in this wonderfully diverse country. ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 152, ময়মনসিংহ 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 7 আসনে। ত্রিশাল উপজেলা নিয়ে এই ময়মনসিংহ 7 আসন গঠিত। একেবারে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত যে মহাসড়ক, এই মহাসড়কের উপরেই ত্রিশাল উপজেলা। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই উপজেলায় আসলে দীর্ঘ সময়ও খুব বেশি উন্নয়ন হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও খুব বেশি উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন এখানকার সাধারণ ভোটাররা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। আমরা তার সাথে কথা বলবো। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন ত্রিশালের মানুষ তাদের প্রাপ্য যে উন্নয়ন সেইটা থেকে বঞ্চিত রয়েছে? ধন্যবাদ ডিবিসি প্রতিনিধি। আমি যতটুক জানি বা যতটুক দেখেছি,
সেটা হলো 17 বছরের সীমাহীন দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেটা ত্রিশাল জনগণ, সাধারণ জনগণ বঞ্চিত। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আসলে পিছিয়ে পড়েছে ত্রিশাল, আপনারা যেমনভাবে বলছিলেন, আসলে এটা কিভাবে উন্নয়ন করা সম্ভব? আপনারা এটা নিয়ে কি পরিকল্পনা করছেন? বিগত সময়ে যারা জাতীয় সংসদ নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে, আমার দৃষ্টিকোণ থেকে বা আমরা ত্রিশালবাসী যা মনে করি যে তারা আসলে শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হয়েছে। এর কারণ একটাই, যে আসলে যারা প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করেছে তারা শিক্ষানুরাগী বলা চলে না। যেমন ধরেন আমাদের ত্রিশালের সংসদীয়, ময়মনসিংহ সংসদীয় আসন 151 ত্রিশাল 7 থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, ইতিপূর্বেও উনি শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষার পরিবেশ নিশ্চিত বা শিক্ষার অবকাঠামো উন্নয়নের জন্য উনি অনেক কাজ করেছেন। বিশেষ করে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল একটা অবদান বা বিশাল একটা ভূমিকা উনি রেখেছেন। আপনারা তো এই আসনে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনাদের প্রার্থীকে। তো আসলে আপনারা তো দিন থেকে রাত পর্যন্ত মানুষের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন, আপনাদের বিভিন্ন ইশতেহারের কথা জানাচ্ছেন। কেমন সাড়া দিচ্ছে মানুষ? আসলে গত 17 বছর আপনার বলতে গেলে এদেশে কোনো নির্বাচন ছিল না। সাধারণ ভোটাররা তাদের ইচ্ছে মাফিক অথবা তাদের প্রিয় প্রার্থীকে ভোট দিতে পারছিল না। বিধায় আমরা যখন আমাদের প্রার্থীকে নিয়ে, ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে নিয়ে গ্রাম গ্রাম, পাড়ায় পাড়া বা ইউনিয়নে যাচ্ছি, তখন ব্যাপক সাড়া পাচ্ছি। এই কারণেই যে বিগত সময়ে ভোটার না দেওয়ার কারণে একটা ক্ষোভ, উন্নয়ন না হওয়ার কারণে আরেকটা ক্ষোভ, এবং গত 17 বছরে সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের দলীয় সাধারণ নেতাকর্মীরা চরম নির্যাতন এবং চরম জুলুমের শিকার হয়েছে, যার কারণে সাধারণ জনগণ একেবারেই খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একদম আপার লেভেল, শিক্ষিত লেভেল পর্যন্ত নারী পুরুষ সহই আমরা সমর্থন পাচ্ছি ডাক্তার মাহবুব লিটন ভাইয়ের পক্ষে। এই উপজেলায় তো আসলে নারী এবং পুরুষ ভোটার প্রায় কাছাকাছি। তো আসলে নারীদের জন্য এবং এই মুহূর্তে তরুণ ভোটারদেরও বেশ আধিক্য রয়েছে। তো তাদের জন্য বিশেষ কোনো ধরনের পরিকল্পনা আপনাদের আছে কিনা, যদি জয়ী হতে পারেন? জি, আমাদের মনোনয়ন প্রাপ্তি ডাক্তার মাহবুব লিটন ভাই, উনি এমনিতেই একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ। সেই প্রেক্ষিতে যারা নতুন প্রজন্মের যারা ভোটার, শিক্ষিত সমাজ, তারা বুঝতে সক্ষম হয়েছে যে একজন শিক্ষানুরাগী এবং উচ্চশিক্ষিত মানুষ হিসাবে যদি পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বিশেষ করে যুব সমাজের বা নতুন প্রজন্মের যে ভোটার, তাদের পক্ষে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য একমাত্র ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইয়ের পক্ষেই সম্ভব, যার কারণে নবীন ভোটাররাও তার দিকে বেশি পরিমাণ ঝুঁকছে। মহাসড়ক বাদে এই ত্রিশাল উপজেলা যে গ্রামীণ আঞ্চলিক সড়কগুলো রয়েছে, সেগুলো খুব বেহাল দশা, স্বাস্থ্য খাতেও খুব ভঙ্গুর একটা অবস্থা। এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? জি, ইনশাআল্লাহ উনি নির্বাচনী তফসিল ঘোষণার পরে অবশ্যই উনি ওনার ত্রিশালের সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটারের উদ্দেশ্যে অবশ্যই নির্বাচনী ইশতেহারে উনি তার লক্ষ্য অবশ্যই উনি শোনাবেন। তা বর্তমান সময়ে আমরা মাঠ পর্যায়ে যে কাজ করে যাচ্ছি, সেই লক্ষ্যে উনি যে কথাগুলো বলছেন যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, এটা চরম সত্য কথা, চরম খারাপ। এগুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 7 আসনে। পরবর্তীতে আমরা ময়মনসিংহ 8 আসনের জনপ্রতিনিধি যারা হচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব তাদের ভাবনাগুলো। সাথে থাকুন ডিবিসি নিউজের। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট সহ 5 দফা দাবিতে বরিশালে ইসলামী 8 দলের বিভাগীয় সমাবেশ চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আমাদেরকে জানাবেন সমাবেশ থেকে কি কি বিষয় উঠে এসেছে তাদের বক্তব্যে? আপনি দেখতেই পাচ্ছেন বরিশালের বেলস পার্ক এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি সড়ক পথে, কেউ নৌপথে এখানে সমাবেশে যোগ দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমির
মোহাম্মদ রেজাউল করিম তিনি উপস্থিত রয়েছেন এবং একই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ যে অন্যান্য সমমনা দল রয়েছেন সেই দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং তারা বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান এবং সকল পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণঅভ্যুত্থান, শাপলা ট্র্যাজেডি এবং বিডিআর গণহত্যায় সংশ্লিষ্ট সকল মানবতা বিরোধী অপরাধীর বিচার সহ জাতীয় পার্টি এবং 14 দলের যারা রয়েছেন তাদের দাবিতে তারা আজকের এই অনুষ্ঠান, এই যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এর মাধ্যমে তারা যাতে অনুষ্ঠিত হয় এবং তাদের যে দাবি মেনে নেওয়া হয় সেই বক্তৃতা তারা প্রদান করছেন এবং এখানে যারা এসেছেন তারাও একই কথা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন থেকে যেন ঠিক থাকে সেই দাবি তারা করছেন। তো এতটুকুই ছিল বরিশালের বেলস পার্ক থেকে আমার কাছে সবশেষ। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 7 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 7 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে সোমবার তার বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দিয়েছেন। মামলায় ইনুর বিরুদ্ধে 6 জন হত্যাসহ মোট 8টি অভিযোগ আনা হয়। এদিকে আশুলিয়ায় 7 জনকে হত্যা এবং 6 মরদেহ পোড়ানোর মামলায় আজ জবানবন্দি দিচ্ছেন মামলার 24তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান। এই মামলায় মোট আসামি 16 জন। এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক আর গ্রেফতার আছেন 8 জন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই অভ্যুত্থানকালীন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ চলছে। আর এই মামলার একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 4 আসামি পলাতক। এদিকে গুমের শিকার 10 জন ব্যক্তি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় বেশিরভাগ স্কুলে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা শুরু হলেও সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন 721টি সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। ফলে অধিকাংশ সরকারি স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এদিকে প্রাথমিক স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা সোমবার শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের একাংশ বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 20 বছর থেকে আমরা বঞ্চনার শিকার। আমাদের এই দাবিগুলো যদি পূরণ হয়ে যায়, যে শীতকালীন ছুটি আছে সেটা না নিয়ে হলেও সেটা আমরা পুষিয়ে দেব। আমরা মনে করি আমাদেরকে সকল পক্ষ থেকে সহযোগিতা করা দরকার। আমাদের আন্দোলন যখনই মেনে নেওয়া হবে আমরা তখনই আমাদের আবার কর্মক্ষেত্রে আমরা ফিরে যাব। বাগেরহাটে মোড়ে মোড়ে মৌসুমী পিঠাপুলির পসরা জানান দিচ্ছে শীতের বার্তা। সন্ধ্যা নামলেই ভিড় জমে পিঠার দোকানে। রাস্তার পাশে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা পিঠার স্বাদ নেন ভোজনপ্রেমীরা। মাটির চুলায় গরম ভাপে চালের গুঁড়া, খেজুর গুড়, নারকেল দিয়ে তৈরি হচ্ছে ভাপা পিঠা। কোথাও আবার শুটকি, ধনেপাতা, কালোজিরা সহ বাহারি পদে ভর্তা বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে চিতই পিঠা খাওয়ার জন্য। শীত মৌসুমে বাগেরহাটের বিভিন্ন রাস্তার পাশে কিংবা ভ্যানের ওপর পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আর এসব জায়গায় ভিড় জমান ভোজন রসিকরা। চিতাই পিঠা, ভাপা পিঠা এবং চিতিয়া পিঠার সাথে আমরা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। অনেকে রাস্তায় দাঁড়িয়ে ধোয়া ওঠা পিঠার স্বাদ নেন, কেউ নিয়ে যায় পরিবারের জন্য। শীতের শুরুতেই আসলে আমাদের গ্রাম অঞ্চলে পিঠাপুলির একটি ধুম পড়ে যায়, কিন্তু বাজার থেকে এই পিঠাটি ক্রয় করছে এবং পরিবারের জন্য অনেকে নিয়ে যাচ্ছে। সুন্দর পিঠা বানায়, তার জন্য মোংলা পিঠা। এখানে আছে আপনার তেলের পিঠা, চিতই পিঠা, ভালো লাগছে। প্রতি পিস ভাপা পিঠা 10 টাকা ও চিতই পিঠা বিক্রি হচ্ছে 5 টাকায়। উপকরণ খরচ বাদ দিয়ে লাভ ভালো থাকায় খুশি বিক্রেতারা। আমাদের ভর্তা আছে শুটকি ভর্তা, ধনিয়ার পাতা, শস্য, আমরা চিতই পিঠা এই জায়গা বেশি। যাই হোক, মোটামুটি আমাদের সংসার মোটামুটিভাবে চলে। শীতের পিঠাপুলি বাংলা ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অনুষঙ্গ। স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশন করার আহ্বান ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।
দুই দেশের উত্তেজনা বন্ধে সিরিয়ার সাথে ইসরায়েলের জোরালো এবং কার্যকর সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া বিবৃতিতে তিনি এই কথা বলেন। ট্রাম্প সতর্ক করে বলেন, সিরিয়ার অগ্রগতির পথে এমন কোনো পদক্ষেপ নেওয়া চলবে না যা দেশটিকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করে। এর কয়েকদিন আগেই ইসরায়েল সিরিয়ায় নতুন হামলা চালায়। রাজধানী দামেস্কের উপকণ্ঠে এই হামলায় 13 জন নিহত হয়েছেন। সিরিয়ার নতুন সরকার এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে, যদিও ট্রাম্প তার পোস্টে সরাসরি এই হামলার উল্লেখ করেননি। গত বছর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণ অংশে দখল বিস্তারের ধারাবাহিকতায় ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।